যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু প্রশ্ন এখনো জ্বলছে, এই আগুনের সবচেয়ে বেশি পড়ল কে? ইরান, আমেরিকা নাকি ইসরায়েল? মধ্যপ্রাচ্যের আকাশে কয়েক সপ্তাহ ধরে যে আগুন জ্বলছে তার ধোঁয়া শুধু তেহরান, তেল আবিব বা ওয়াশিংটনে থামেনি, তা ছড়িয়ে গেছে পুরো পৃথিবীর অর্থনীতি, জ্বালানি বাজার, কূটনীতি এবং ভবিষ্যতের নিরাপত্তা ব্যবস্থার উপর। এই যুদ্ধ ছিল শুধু ক্ষেপণাস্ত্রের সংঘর্ষ নয়, এটি ছিল ক্ষমতার, প্রতিশোধের, মর্যাদার এবং টিকে থাকার যুদ্ধ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযান শুরু করে। তাদের দাবি ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা, ক্ষেপণাস্ত্র অবকাঠামো দুর্বল করা এবং আঞ্চলিক প্রভাব কমানো। পাল্টা জবাবে ইরান সরাসরি হামলা চালায় ইসরায়েলের শহরগুলোতে, মার্কিন ঘাঁটিগুলোতে, এমনকি উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও। বিশ্ব হঠাৎ বুঝে যায় এটি আর ছায়া যুদ্ধ নয়, এটি সরাসরি সংঘর্ষ। সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়ে ইরান। সরকারি হিসাব অনুযায়ী প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় $270 বিলিয়ন। অবিশ্বাস্য এক সংখ্যা। শিল্প কারখানা বন্ধ, তেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎ কেন্দ্র আক্রান্ত, সামরিক ঘাঁটি বিধ্বস্ত, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশ দুর্বল হয়ে যায়, বহু গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার ধ্বংস হয়। বিভিন্ন রিপোর্টে হাজারের বেশি মানুষের মৃত্যুর কথা বলা হয়েছে, অনেক বিশ্লেষণে তা 3,000-এরও বেশি বলা হচ্ছে। শুধু সেনা নয়, সাধারণ মানুষও এই আগুনে পড়েছে। শহরের উপর হামলা, অর্থনৈতিক অবরোধ, বন্দর সংকট এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বাণিজ্য থমকে যাওয়া, সব মিলিয়ে ইরানের ভিতরে এক গভীর চাপ তৈরি হয়। কিন্তু এখানেই গল্প শেষ নয়। এত ক্ষতির পরও ইরান ভেঙে পড়েনি, বরং তারা দেখিয়েছে তাদের প্রতিরোধ ক্ষমতা এখনো জীবিত। ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত ছিল, ড্রোন অপারেশন থামেনি, আঞ্চলিক পক্ষী নেটওয়ার্কও পুরোপুরি ভেঙে পড়েনি। অনেক সামরিক বিশ্লেষক বলছে ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা দুর্বল হয়েছে ঠিকই, কিন্তু সম্পূর্ণ ধ্বংস হয়নি। অর্থাৎ তারা হারলেও শেষ হয়ে যায়নি। এই বার্তাটাই তেহরান বিশ্বকে দিতে চেয়েছে, আমরা আহত কিন্তু পরাজিত নই। এবার আসে ইসরায়েলের কথায়। প্রথম দিকে মনে হচ্ছিল তারা কৌশলগতভাবে এগিয়ে আছে, তাদের বিমান হামলা গভীরে প্রবেশ করেছে, লক্ষ্য বস্তুতে আঘাত করেছে, বহু গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করেছে। কিন্তু যুদ্ধ যত দীর্ঘ হয়েছে তত স্পষ্ট হয়েছে এই জয়ের মূল্য বিশাল। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব সহ বিভিন্ন অঞ্চলে আতঙ্ক ছড়ায়, প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ বাড়ে, প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের পিছনে বিপুল অর্থ খরচ হয়, প্রতিদিনের প্রতিরক্ষা ব্যয় অর্থনীতিতে চাপ সৃষ্টি করে, বেসামরিক জনগণের মধ্যে ভয়, রাজনৈতিক চাপ এবং আন্তর্জাতিক সমালোচনাও বাড়তে থাকে। কিছু আন্তর্জাতিক বিশ্লেষণ সরাসরি বলছে এই যুদ্ধে কেউ জিতেনি, বরং রাজনৈতিকভাবে নেতানিয়াহুর জন্য একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের সবচেয়ে বড় সমস্যা ছিল দ্রুত সিদ্ধান্তমূলক বিজয় আসেনি, তারা চেয়েছিল দ্রুত কৌশলগত ধস। কিন্তু ইরান পুরোপুরি ভাঙেনি, বরং দীর্ঘমেয়াদী সংঘর্ষের ঝুঁকি বেড়েছে। এতে আন্তর্জাতিক চাপও বেড়েছে। ইউরোপ, আরব বিশ্ব, এমনকি কিছু পশ্চিমা মিত্র অস্বস্তি প্রকাশ করেছে, কারণ সবাই জানে এই আগুন যদি আরো ছড়ায় পুরো অঞ্চল অনিয়ন্ত্রিত হয়ে যেতে পারে। এবার আসি যুক্তরাষ্ট্রের দিকে। সামরিক শক্তিতে তারা সবচেয়ে বড়, কিন্তু রাজনৈতিকভাবে সবচেয়ে জটিল অবস্থানে পড়ে। যুক্তরাষ্ট্র সরাসরি হামলায় অংশ নেয়, ঘাঁটি ব্যবহার করে, আকাশ প্রতিরক্ষা চালায়, নৌবাহিনী মোতায়েন করে এবং উপসাগরীয় নিরাপত্তা ধরে রাখতে বিশাল সামরিক ব্যয় বহন করে। তাদের কয়েকজন সেনা হতাহত হয়, বহু ঘাঁটি হুমকির মুখে পড়ে, কিন্তু সবচেয়ে বড় আঘাত আসে অর্থনৈতিক এবং রাজনৈতিক ভাবে। হরমুজ প্রণালীতে উত্তেজনা, তেলের বাজারে বিস্ফোরণ ঘটায়, বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়ে, আমেরিকার ভিতরে রাজনৈতিক চাপ বাড়ে। নির্বাচনের আগে এই সংকট হোয়াইট হাউসের জন্য বড় মাথা ব্যথা হয়ে দাঁড়ায়। ওয়াশিংটনের আরেকটি বড় সমস্যা ছিল তারা দ্রুত যুদ্ধ শেষ করতে পারেনি। যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা কঠিন। ইরানকে পুরোপুরি নত করতে পারেনি, আবার পুরোপুরি পিছু হটতেও পারেনি। ফলে তারা এক ধরনের স্টেলমেন্টে আটকে যায়। সামরিক শক্তি থাকার সত্ত্বেও রাজনৈতিক বিজয় নিশ্চিত হয়নি।
এই যুদ্ধে সবচেয়ে বড় অদৃশ্য ক্ষতি হয়েছে বিশ্ব অর্থনীতিতে। হরমুজ প্রণালী, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট, সেটি অস্থির হয়ে পড়ে। শত শত জাহাজ আটকে যায়, তেল ও গ্যাস সরবরাহে চাপ তৈরি হয়, বীমা খরচ বাড়ে, বৈদেশিক বাজার কেঁপে ওঠে, উপসাগরীয় দেশগুলো সরাসরি ক্ষতির মুখে পড়ে। অর্থাৎ যুদ্ধের আগুন শুধু 3 দেশেই সীমাবদ্ধ থাকেনি, তার ছায় পড়েছে পুরো পৃথিবীর উপর। তাহলে প্রশ্ন, সবচেয়ে বেশি ক্ষতি কার? অর্থনৈতিক ভাবে নিঃসন্দেহে ইরানের ক্ষতি সবচেয়ে বেশি। অবকাঠামো, শিল্প, অর্থনীতির, জনজীবন সবচেয়ে গভীর আঘাত তারা পেয়েছে। সামরিক ভাবে তারা মারাত্মক চাপের মুখে পড়েছে, কিন্তু রাজনৈতিক ভাবে তারা পুরোপুরি হারেনি, কারণ তারা এখনো টিকে আছে। কৌশলগতভাবে ইসরায়েল আংশিক সফল হলেও পূর্ণ বিজয় পায়নি। তারা আঘাত করেছে কিন্তু অস্থায়ী সমাধান আনতে পারেনি, বরং দীর্ঘমেয়াদী নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। যুক্তরাষ্ট্র সামরিকভাবে শক্তিশালী থেকেও রাজনৈতিকভাবে ক্লান্ত। তারা দেখেছে শক্তি দিয়ে সবসময় স্থিতিশীলতা কিনা যায় না। অর্থাৎ এই যুদ্ধে কেউ প্রকৃত বিজয়ী নয়। ইরান সবচেয়ে বেশি রক্ত দিয়েছে, ইসরায়েল সবচেয়ে বেশি নিরাপত্তা উদ্বেগ পেয়েছে, আর আমেরিকা সবচেয়ে বেশি কৌশলগত চাপ বহন করেছে। শেষ পর্যন্ত এই যুদ্ধ আমাদের একটি নির্মম সত্য আবার মনে করিয়ে দিল, আধুনিক যুদ্ধে জয় মানে শুধু শত্রুকে ধ্বংস করা নয়, বরং নিজে কতটা টিকে থাকা। আর এই লড়াইয়ের সবাই কিছু না কিছু হারিয়েছে, কেউ টাকা, কেউ নিরাপত্তা, কেউ মর্যাদা, কেউ ভবিষ্যৎ। যুদ্ধ থেমেছে কিন্তু হিসাব এখনো শেষ হয়নি, কারণ ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যে প্রশ্নটি এখনো গর্জে উঠেছে তা হলো, পরের আগুন কোথায় জ্বলবে? এরকম বিশ্লেষণ ধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।